সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করতেছ। স্কুল বন্ধ পরিস্থিতির কারণে আমরাও চেষ্টা করতেছি তোমাদেরকে সময় মতো যতটুকু পারি অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। তোমরা যদি আমাদের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত না হও, তাহলে আমাদের এই এতটুকু পরিশ্রমটাও ব্যর্থ হয়ে যাবে। আমরা আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং সেইভাবে তোমরা বাসায় প্রস্তুতি নেবে, প্র্যাকটিস করবে। তো আমি নারায়ণ স্যার আজকে সপ্তম শ্রেণীর পাটিগণিত নিয়ে আলোচনা করব। তো পাটিগণিতের আমরা বিগত 2-3টা ক্লাস করেছি এবং আরেকজন টিচারও একই ক্লাসের কয়েকটা ক্লাস করেছেন। ইতিমধ্যে আমাদের প্রায় 15-20টা ক্লাস হয়ে গেছে এই গণিত নিয়ে। প্রত্যেকটি ক্লাসের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে প্রতিনিয়ত। তোমরা নিয়মিত এইগুলি যদি ভিডিওগুলি দেখে চর্চা করো বাসায়, এইগুলি আমরা পূর্ণাঙ্গভাবে তোমাদের হয়তো প্রস্তুতি দিতে পারবো না, কিন্তু এক একটা অনুশীলনী থেকে কিছু কিছু তথ্য তোমাদেরকে যদি আমরা জানিয়ে দিতে পারি, সেইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করে বাকি এই সমস্যাগুলি সমাধান করে নিতে পারবে আশা করছি। তো আমরা চলার কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই, কেমন? তো আমরা এখানে আজকে আমরা 1 নম্বর 2 নম্বর দুটি অঙ্ক আমরা তোমাদের জন্য উপস্থাপন করব। দুইটি অঙ্ক সৃজনশীল পদ্ধতিতে আমরা কিভাবে সমাধান করবো সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমরা 1 নম্বর একটি অঙ্ক, প্রথম অঙ্কটা আমরা দেখব। প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 432 বর্গমিটার। এই হলো আমার উদ্দীপক। এখন প্রশ্নগুলি কি? ক, খ, গ। আপাতত 3টি প্রশ্ন আমরা রেখেছি। ক এর মধ্যে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি, ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 36 মিটার হলে উচ্চতা কত? ক প্রশ্নের উত্তর। খ প্রশ্ন আমরা এবার খ প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নম্বরে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ঘরের ক্ষেত্রফল নির্ণয় করো। এই হলো আমার প্রশ্নের উপস্থাপনা। এবার চলো দেখি আমরা এগুলি কিভাবে সমাধান করতে পারি, এটা আমি দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা এক একটা প্রশ্নের উত্তর দেব। ত্রিভুজ ক্ষেত্রের ভূমি দেওয়া আছে 36 মিটার, তাহলে উচ্চতাটা বের করব। তো দেখি প্রথমে ক নম্বর প্রশ্নটা আমরা যদি লিখি যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা কত, আমরা লিখব দেওয়া আছে। এই একটা মান আমরা প্রশ্নের মধ্যে পেয়েছি। দেওয়া আছে ত্রিভুজের ভূমি কত? 36 মিটার। কেমন? এবার আমরা উচ্চতা বের করব। আর কি দেওয়া আছে? আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে আমরা দেখতে পাই যে আয়তাকার ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রথমেই এটা উল্লেখ আছে। তাহলে যেহেতু আমরা লিখতে পারি যেহেতু
ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হবে 432 বর্গ মিটার। 432 বর্গ মিটার। বুঝতে পারছো তো এটা আমরা কেন বললাম? কারণ ওখানে শর্ত দেওয়া আছে, এটা কন্ডিশন। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বলতেছে। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে যেহেতু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। বুঝতে পারছো তো? আচ্ছা, এইবারে আমরা মূল অঙ্কে ফিরে যাব। আমরা জানি, আমরা একটা সূত্র জানি। কিসের সূত্র? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, সূত্রটা আমরা এইভাবে লিখব। দুই ভাগের ভূমি গুণ উচ্চতা, এইভাবে লিখি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দুই ভাগের ভূমি গুণ উচ্চতা। এখন প্রশ্ন অনুসারে আমরা যদি লিখি, প্রশ্ন অনুসারে এটা হচ্ছে ক্ষেত্রফল, আবার এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, সেই জন্য দুই ভাগের ভূমি গুণন উচ্চতা সমান ওই 432। কারণ এইটাও ক্ষেত্রফলের সূত্র, আর আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে ক্ষেত্রফলের মান এত 432 বর্গ মিটার। এবার আমরা দেখি যে মানটা বসাবো। এখানে দেওয়া আছে কি? ভূমি দেওয়া আছে। ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 36 মিটার দেওয়া আছে। তাহলে আমরা ভূমির জায়গায় সেই 36 মিটারটা বসাই দিই। 36 গুণ উচ্চতা সমান 432। বা আমরা যদি এখানে 2 দিয়ে 36 কে কাটাকাটি করি এখানে, তাহলে কত হয়? 18 গুণ 36। তাহলে পেলাম কত? 18 গুণ উচ্চতা সমান 432। এবার উচ্চতা বা উচ্চতা সমান এইটাকে 18 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 18টা নিচে আনলে ভাগ হবে 432 হয়। আমরা 18 দিয়ে যদি ভাগ করি কত হয়? সুতরাং উচ্চতা সমান কত হয়? 18 দুগুণে 36। তাহলে 36 এর 4 7 72। তাহলে 4 18 72। ঠিক আছে? তাহলে উচ্চতা পাইলাম কত? 24। সুতরাং নির্ণেয় উচ্চতা আমরা পেয়ে গেলাম কত? 24 মিটার। আশা করি বুঝতে পেরেছো, তাই না? ভালো করে লক্ষ্য করলে একদম সহজভাবে আমরা মানটা বের করে দিলাম, তাই না? তো ঠিক আছে, আমরা পরের ধাপে চলে যাই। খ নম্বর উত্তর দেখি। হ্যাঁ, ওকে।
আচ্ছা, এবার খ নম্বরে আমরা যাই। খ নম্বরে কি আছে? আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ, এখানে উদ্দীপকে আমরা কি দেখতে পাচ্ছি? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এখানে একটা শর্ত দেওয়া আছে, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থ, হ্যাঁ, তাহলে খ নম্বর উত্তরে আমরা যাই। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। ধরি আয়তাকার ক্ষেত্রটি প্রস্থ, প্রস্থ মানে ছোট অংশ। আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? এই ধরনের একটা ক্ষেত্রকে আমরা কল্পনা করতে পারি না? এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। হ্যাঁ, এইরকম একটা ক্ষেত্র যদি চতুর্ভুজ যদি আমরা কল্পনা করি, এটা হবে দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে প্রস্থটা যদি এখানে বোঝাচ্ছে যে আমার প্রস্থটা যদি ক হয়, তাহলে দৈর্ঘ্যটা হবে তার 3 গুণ, তার মানে 3 গুণ, 3 ক হবে 3 গুণ। প্রস্থটা এইটার দৈর্ঘ্য ক হবে আর এইটার দৈর্ঘ্য হবে তার 3 গুণ। এইটা আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে, সেই জন্য এটা এইভাবে লিখতে হবে। তো চিত্রটা আমরা অঙ্কের মধ্যে না আঁকলেও চলবে, আমরা বোঝানোর জন্য এটা এঁকেছি। তো মনে ধরলাম আয়তাকার ক্ষেত্রে প্রস্থ ক মিটার, সুতরাং তাহলে দৈর্ঘ্য কত হবে? সুতরাং দৈর্ঘ্য হবে যে এটা 3 গুণ, দৈর্ঘ্য হবে 3 ক মিটার। আমরা সহজে লিখতে পারি। দৈর্ঘ্য প্রস্থ পেলাম। কোন ক্ষেত্রে চতুর্ভুজের এরকম আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা জানি, আমাদের জানা থাকে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। তাহলে সুতরাং আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে সেটা তো তোমরা জানো। ক্ষেত্রফলের সূত্র কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য কত পাইলাম? 3 ক। প্রস্থ পাইলাম কত? ক বর্গ মিটার, যেহেতু একক মিটার ধরেছি, ক্ষেত্রফলের একক হবে বর্গ মিটার। তাহলে সমান কত হয়? 3 ক আর ক যদি গুণ করি, কয়ে কয়ে গুণ করলে কত হয়? 3 ক স্কয়ার বর্গ মিটার। এই 3 ক স্কয়ার বর্গ মিটার আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। আবার এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে 432 বর্গ মিটার। হ্যাঁ, তাহলে প্রশ্ন অনুসারে আমরা প্রশ্ন যেভাবে কিন্তু দিচ্ছে আমাদেরকে বলতেছে সেভাবে আমরা কি লিখতে পারি? যেহেতু এটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 432 বর্গ মিটার, কাজেই এই বর্গ মিটারের সাথে এই বর্গ মিটার আমরা তুলনা করে পাই কি পাই? 3 ক স্কয়ার সমান 432। এইটাও ক্ষেত্রফল, এইটাও ক্ষেত্রফল, এটার সাথে এটা সমান। এইবার এখান থেকে আমরা উদ্দেশ্য কি? আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করা। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সাথে কিসের সম্পর্ক? এখানে কয়ের সাথে সম্পর্ক। কয়ের মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে দৈর্ঘ্য প্রস্থটা আমরা পেয়ে যাব। কেমন? চলো আমরা এবার দৈর্ঘ্য কয়ের মানটা বের করে নিই। লক্ষ্য করো, আমরা লিখি 3 ক স্কয়ার সমান যদি এত হয়, তাহলে ক স্কয়ার সমান কত হবে? তার মানে বাম পক্ষের মান দিয়ে ডান পক্ষকে ভাগ, তাহলে 3 কে আসবে নিচে, 432 উপরে থাকবে। ডান দিকের মান সমীকরণের নিয়ম অনুসারে উপরে থাকবে। আচ্ছা, 3 দিয়ে যদি ভাগ করি
কত হয় 3 একে 3 13 3 4 এ 12 আর তাকে কত 12 3 4 এ 12 কয় স্কয়ারের মান পাইলে কত 144 ওকে এবার এটা কয় স্কয়ারের মান আমাকে বের করতে হবে কয়ের মান তাহলে কয় স্কয়ারের বর্গমূল কত ক তাহলে এদিকে যদি বর্গমূল করি এদিকেও বর্গমূল নিতে হবে 144 এর বর্গমূল এই চিহ্নটা হচ্ছে বর্গমূলের চিহ্ন হ্যাঁ 144 এর বর্গমূল কত সেটা বুঝাচ্ছি তাহলে আমরা বা ক সমান 144 এর বর্গমূল তোমরা 1.1 অনুশীলনীতে পাটিগণিতে বর্গমূল কিভাবে বের করে হয় সেটা দেখেছো শিখেছো তো আমি আর বিশদ এখানে আলোচনা করতেছি তাহলে 144 এর বর্গমূল হবে কত 12 হবে কারণ 12 কে 12 দিয়ে গুণ করলে 144 হয় এই জন্য কয়ের মান 112 কম তাহলে কি বের হলো কয়ের মান তাহলে কটা কি বেরছিলাম আমরা প্রস্থ সুতরাং প্রস্থ কত পাইলাম প্রস্থ পাইলাম 12 মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে সেটা তো তোমরা পাবে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য তার 3 গুণ তাহলে দৈর্ঘ্য সমান 12 গুণ 3 সমান 3 12 36 মিটার ওকে এই তো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেল এটা দৈর্ঘ্য 36 মিটার আর প্রস্থ পেলাম 12 মিটার সোজা না একদম সোজা এখানে জটিলতা কিছু নেই একটু মনোযোগ দিয়ে জিনিসটা যদি আমরা অনুভব করি বুঝতে চেষ্টা করি তাহলে অত্যন্ত সহজভাবে এই অঙ্কগুলি করা যায় নিজেরাও অন্যান্য সমস্যা এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারো তো ঠিক আছে তো এরপরে আমরা পরের ধাপে যাব এটা খ এর উত্তর দিলাম এবার গ এর উত্তর দেব ওকে হ্যাঁ এবার তোমরা লক্ষ্য করো আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেব গটা কি আছে এখানে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ঘরের ক্ষেত্রফল নির্ণয় করো আয়তাকার ক্ষেত্রের সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা তুলনামূলক আলোচনা করেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছিলাম তো লক্ষ্য করি আমরা কিভাবে এইটাকে এই সম্পর্কটা আমরা তৈরি করব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা যত হবে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা তত হবে এইটা বুঝাচ্ছি সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা যত হবে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা তত হবে তো বর্গাকার ক্ষেত্রের পরিসীমা থেকে বর্গাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল বের করব প্রথমে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বের করব তারপর সেটাকে যেটা হবে সেটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে রূপান্তর করব আবার সেখান থেকে বর্গাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল বের করব এই হলো ধাপ কেমন চলো তবে আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বের করতে চাচ্ছি তোমরা জানো আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি একটা সূত্র আছে হ্যাঁ পাটিগণিত বীজগণিত এই জাতীয় অঙ্কগুলি সূত্র যদি অনুসরণ করো তাহলে অত্যন্ত খুব বেশি মজা পাবে সূত্রের মাধ্যমে অঙ্কগুলি করবে তো আমরা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রের মাধ্যমে যাব সূত্রটা কি আয়তাকার
ক্ষেত্রের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান, পরিসীমার সূত্রটা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই হচ্ছে সূত্র। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মানটা এখানে বসাতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মান কোথায় পাবো? ওই আমরা খ থেকে পাইছি দৈর্ঘ্য প্রস্থের মান, তাই না? ইচ্ছা করে তোমরা সেটা এখানে লিখতে পারো, খ থেকে প্রাপ্ত কি পাইছি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? খ এর মধ্যে দৈর্ঘ্য পাইছিলাম 36 মিটার, আর প্রস্থ পাইছিলাম কত মনে আছে? প্রস্থ পাইছিলাম 12 মিটার। সেই মানগুলি এখানে বসাবো। 2 গুণন দৈর্ঘ্য কত? 36 যোগ প্রস্থ কত? 12, একক কি হবে? মিটার। সমান হিসাব করো, 2 গুণন ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 36 আর 12 যোগ করতে হবে, কত হবে? 48 মিটার। সমান 48 কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণ 16, হাতে রইল 1, 8 দুগুণ 16, 8 দুগুণ 4 দুগুণ 8, 8 এর রেখে 9, কত পেলাম? 96 মিটার। আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটা বের করে আমরা দেখলাম 96 মিটার পেলাম। এবার যেটা আয়তক্ষেত্রের পরিসীমা সেইটাই বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে প্রশ্ন মতে তাহলে বর্গক্ষেত্রে যেটা লিখব আমরা, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কত? 96। কারণ আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সাথে বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলেছে। তো এবার আমরা যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব, এই জন্য বর্গক্ষেত্রের পরিসীমাটা পেয়ে গেলাম। আমরা জানি কি বর্গক্ষেত্র বলতে কি বুঝি? এই যে বর্গক্ষেত্র, হ্যাঁ, এরকম একটি ক্ষেত্র, যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান, এটা হলো বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে এইটারও দৈর্ঘ্য প্রস্থ লাগে, দৈর্ঘ্য কত প্রস্থ কত, তাই না? তো যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ সমান, কাজেই একটা দৈর্ঘ্য বের করতে পারলেই আর প্রস্থ বের করা প্রয়োজন নাই, দৈর্ঘ্য প্রস্থ সমান। কাজেই এই আরেকটা তথ্য কি, পরিসীমা বলতে আমরা কি বুঝি? যেমন এখানে লিখেছি বর্গক্ষেত্রের পরিসীমা 96 মিটার। তার অর্থ মানে পরিসীমা বলতে একটা সীমানা, এরিয়া ইংরেজিতে বলা হয়, সীমানা বলা হয়। এই সীমানা বলতে কি বুঝি? এইটা, এইটা, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4টি বাহুর মান যোগ করলে যত হবে সেটা হচ্ছে 96 মিটার। বুঝতে পেরেছো? তাহলে 96 মিটার বলতে আমরা কি বুঝি? বর্গক্ষেত্রের পরিসীমা 96 মিটার। তার অর্থ হচ্ছে বর্গক্ষেত্রের 4টা বাহু মান যোগ করলে পরে 96 হবে। তাহলে একটা বাহুর মান কত? তাহলে একটা বাহুর মান হবে যে 4 ভাগে 96। একটা বাহুর মান বের করতে পারলে আমরা তার ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, সুতরাং বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য সমান, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা 4টে বাহুর দৈর্ঘ্য, আমি একটা বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে 4 দিয়ে ভাগ করব, এত ভাগে এত মিটার। তাহলে 4 দিয়ে ভাগ করলে 24 মিটার পাই আমরা। 4 দুগুণে 8, 16, 4 ছেড়ে 16। তাহলে আমরা পেয়ে গেলাম কত? বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি
আমরা পাই, তাহলে তার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, তাই না? লক্ষ্য করো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, বাহু স্কয়ার, তাই না? এই যে সুতরাং বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল, এবার ক্ষেত্রফলে চলে যাব, ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার বর্গ মিটার সমান বাহু। তাহলে বাহু কত পাইলাম? 24 স্কয়ার বর্গ মিটার। তাহলে 24 স্কয়ার মানে কি? 24 গুণা 24, তাহলে 24 গুণ করো। আমরা তাহলে এখানে চিত্রটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা 24 গুণা 24, 24 কে 24 দিয়া গুণ করো, 4 ছেড়ে 16, হাতে পেলাম 1, 4 দুগুণ 8 রেখে 9, 24 দুগুণ 48, 6 8 9 17 7 হাতে 1 5, কত পেলাম? 576। ঠিক আছে তো? 4 ছেড়ে 16, 4 96 48 দুগুণ 48, 6 8 9 17 7 5, তাহলে কত পেলাম? 576 বর্গ মিটার। এইটা হলো অঙ্কের উত্তর। দেখুন কত সোজা। এই অঙ্কগুলি নিয়ে এত চিন্তা করার কিছু নেই, নিজের একটু পরিশ্রমী হতে হবে। আমরা 1 নম্বর অঙ্কটি শেষ করছি ইতিমধ্যে। আমরা তোমাদের সুবিধার জন্য আর একটি অঙ্কের নমুনা আমার বোর্ডে দেওয়া আছে। হ্যাঁ, আজকে 2টি অঙ্ক করাবো, শুধু ওই চারটা। আমি অবশ্যই এখানে গণিত বলেছি, কিন্তু কোন অধ্যায় থেকে অঙ্ক করছি এটা বলি নেই। তোমরা বুঝতে পারছো এতক্ষণ হয়তো। তো এটা 3য় অধ্যায়, তাই না? 3য় অধ্যায় পরিমাপ, যেটাকে পরিমাপ বলা হয়, পরিমাপ চ্যাপ্টার। দেখো, তাহলে আমরা পরের অঙ্কটি চলে যাই। অঙ্কগুলি সোজা। প্রথম অঙ্কটা বুঝতে পারলেই এবার 2 নম্বর অঙ্কটা খুব সহজে দ্রুত করতে পারবে, এটার সময় বেশি লাগার কথা নয়। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, কি বোরিং লাগছে? লাগবে। এটাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানুষের পরম বন্ধু। ধৈর্যকে জীবনে অনুসঙ্গ করে নিতে হবে, ধৈর্যের সহিত নিজেকে মানিয়ে চলতে হবে। তো চলো আমরা 2 নম্বর অঙ্কটা করতে পারি কিনা দেখি। তো 2 নম্বর অঙ্ক আমরা একবার চোখ বুলিয়ে নিই। উদ্দীপকটা কি? একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 25 টাকা দরে আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে 33,075 টাকা ব্যয় হয়। এই হলো উদ্দীপক। ওকে, তাহলে প্রশ্ন ক, প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ হয়। এবার খ, আয়তাকার ঘরের প্রস্থ কত মিটার? এবার গ, 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরটির মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? যাবো আমরা প্রথমে ক প্রশ্নে চলে যাব, ক এর উত্তরে চলে যাব। ক এর উত্তরে কি বলছে? প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ করা। একটু আগে আমরা আগের অঙ্কে খ নম্বর অঙ্ক করতে সেটা দেখিয়েছি, দৈর্ঘ্যের সাথে প্রস্থের কি সম্পর্ক, ক ধরে করেছি। এখানে প্রস্থকে ক ধরে, এখানে শর্ত দেওয়া আছে কি? আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ। একই কথা। তাহলে আমরা আয়তাকার ঘরের প্রস্থ
কত দেওয়া আছে ক মিটার একক দিলাম। সুতরাং আয়তাকার ঘরটির দৈর্ঘ্য কত 3 গুণ বলছে 3 ক মিটার 3 ক মিটার। প্রস্থটা ক মিটার, দৈর্ঘ্যটা 3 গুণ 3 ক মিটার। এবার ক্ষেত্রফলটা কয়ের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, কয়ের মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রফল। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট বিষয় ক্ষেত্রফল। ক্ষেত্র এখন আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, যেহেতু ক্ষেত্রটা আয়তাকার, তো আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারলেই তার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। সুতরাং ক্ষেত্রফল সংক্ষেপে ক্ষেত্রফল সমান কত হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এত তাহলে ক্ষেত্রফলের একক কি হবে বর্গ মিটার। গুণ করে দেই, দুইটাকে গুণ করলে কত হবে 3, আর এখানে ক এর সাথে ক গুণ করলে হবে ক স্কয়ার বর্গ মিটার। তাই না? এই তো ক এর উত্তর শেষ। 2 নম্বর পাবে। নম্বরটা তো বেশি কথা না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে তুমি সেটা তুমি কতটুকু ব্রেনে করতে পেরেছো, বুঝতে পেরেছো, সোজা কথা সেটা হলো আসল। হ্যাঁ, অঙ্কগুলি এমন একটা গণিত, এমন একটা বিষয় যেটা তুমি অনুভূতিতে নিতে হবে, তোমার বুঝের মধ্যে সেটা ধারণ করতে পারছো কিনা সেটা খেয়াল করো। আমরা কয়ের উত্তর বের করবো, যেটা তোমরা হয়তো পারবে। এরপর আমরা ক্ষয়ে যাব। তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, এবার খ নম্বরে যাই। খ নম্বরে গেলাম। খতে কি আছে এবার আয়তাকার ঘরের প্রস্থ কত মিটার, প্রস্থটা চেয়েছে এখানে। আয়তাকার ঘরটি প্রস্থ, তাহলে প্রস্থ কেমনে বের করব? ওই একটু আগে আমরা অঙ্কটা করেছি, এখানে লক্ষ্য করো, এখানে আরেকটা তথ্য দেওয়া আছে। প্রতি বর্গমিটার 25 টাকা দরে আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে 33,075 টাকা করে। আচ্ছা, এইখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। ক্ষয়ের উত্তরটা প্রতি বর্গমিটার 25 টাকা দরে। তাহলে অঙ্কটা প্রথমে আমরা এখান থেকে নিতে পারি। তাহলে প্রতি বর্গমিটার বলতে আমরা কি বুঝি? 1 বর্গমিটার। 25 টাকা বর্গমিটারটা বের করো। 25 টাকা ব্যয় হয়, হ্যাঁ, কত 1 বর্গমিটার প্রতি বর্গমিটার। ওই অঙ্ক এত মিটার, এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখলাম। 25 টাকা ব্যয় হবে, এই 25 টাকা ব্যয় হয় প্রতি বর্গমিটারে, তার মানে 25 টাকা ব্যয় হবে 1 বর্গমিটার। তাহলে 1 টাকা ব্যয় হবে কত? তাহলে 1 টাকা হলে 25 আসবে নিচে এত বর্গমিটার। অঙ্কের এটা অতীত নিয়মের ধারা, তোমরা তো জানো। তারপর কত টোটাল খরচ হয়েছে কত? 33,075 টাকা ব্যয় হবে কত? তাহলে 25 ভাগের 1 গুণন 33,075 বর্গমিটার। হিসাব করো কত হয়। তাহলে আমরা 25 দিয়ে যদি এটা ভাগ করি কত হবে? 25 কে 25 5 3 8 80 3 25 75 5 আসলে 57 25 দুগুণ 50 50 হলে 7 75 3 25 75 এত হয়। তাহলে কত পাইলাম? 1323 বর্গমিটার। ঠিক আছে তো? কাটাকাটিটা 25 কে 25, তাহলে বিয়োগ করলে কত হবে? 5 5 3 8 8 মানে 80, তাহলে 3 25 75 আর তাকে 5 57 25 দুগুণে 50
8 থাকে 7, 75, 3, 25, 75। ওকে, ঠিক আছে। 1323 টাকা আমরা পাইলাম। হ্যাঁ, এত বর্গমিটার পাইলাম। এত টাকা বের হবে এত বর্গমিটার, এটা পাইলাম। এবার লক্ষ্য করি আমরা প্রস্থটা বের করি, দৈর্ঘ্য প্রস্থটা বের করি। এই দৈর্ঘ্য প্রস্থ বের করতে হলে আমার এখানে শর্ত পূরণ করতে হবে, কয়ের উত্তরটা নিতে হবে। কয়ের মধ্যে আমরা কি পেয়েছিলাম? দৈর্ঘ্য প্রস্থ কয়ের মাধ্যমে প্রকাশ করে ক্ষেত্রফল বের করেছি, তাই না? ওই ক্ষেত্রফলটা এখন আমরা হিসাবে কয়ের কয়ে, তাহলে আমরা পেয়েছিলাম কি ক থেকে পাই কি পাই ক্ষেত্রফল সমান 3 কয় স্কয়ার বর্গ মিটার। ওকে, এবার প্রশ্ন অনুসারে কত? প্রশ্ন অনুসারে তাহলে এইটা ক্ষেত্রফলের সাথে আমরা হিসাব করব, তুলনা করব। 3 কয় স্কয়ার সমান 1323 বর্গ মিটার, এটা 23, 1323 বর্গ মিটার। এখান থেকে আমরা দৈর্ঘ্য, এখানে বলতে প্রস্থ বের করতে হবে, তাই না? প্রস্থ কত মিটার লক্ষ্য করতে হবে। প্রস্থটা যদি বের করতে যায় তাহলে কি করতে হবে? ওই আগের অঙ্কের মতো কয়ের মানটা বের করে দিতে হবে এই সম্পর্ক থেকে। কয়ের মানটা বের করতে পারলে কটা হচ্ছে যে প্রস্থ, তাহলে সেই হিসাবে আমরা প্রস্থটা বের করতে পারি। তাহলে এখন আমরা হিসাবটা করি। ক স্কয়ার সমান 3 দিয়ে ভাগ করব, তার মানে 3 ভাগে 1323, তাহলে বা ক স্কয়ার সমান কত পেলাম? 3 দিয়ে ভাগ করো না, 3 ছেড়ে 12, 1 থাকে আবার 3 ছেড়ে 12 হাতে নাই, তাহলে 3 কে 3, তাই না? 3 দিয়ে ভিতরে ভাগ করি আমরা 441 পাই। এই যে 441 এটা কিসের মান? ক স্কয়ারের মান। আমাকে বের করতে হবে ক এর মান, তার মানে ক স্কয়ারকে বর্গমূল করতে হবে। ক স্কয়ারকে বর্গমূল করলে কি হয়? ক হয়। তাহলে এই হিসাবে আমরা এখানে পাই ক। তাহলে ক সমান এদিকে যখন বর্গমূল করেছি আমরা ঠিক অপর পক্ষ সেই বর্গমূলটা বের করব। তাহলে এটা বর্গমূল আমার চিহ্নটা কি আগের অঙ্কের মতো আমরা বর্গমূলের চিহ্নটা দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা বর্গমূলের মানটা পাবো। 441 এর বর্গমূল কত হয়? তোমরা ছোট্ট করে যদি সেটা লক্ষ্য করো, আমরা বর্গমূলের হিসাব করেছিলাম, তাই না? ডান দিক থেকে হিসাব করলে 2 ঘর 1 ঘর, তাহলে 1 ঘর 1 ঘর যদি আমরা পাই তাহলে 2 গুণে 4, তাহলে 2 এর ডাবল কত? 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 হলে এইটার ডাবল হচ্ছে এত, আর এদিকে নামবে কত? 41। 41 এর মধ্যে কয়বার হবে? 1 বারই যাবে, এখানে 1 নিলে 1, তাহলে 1 যদি নেই 1 দিয়ে 41 কে গুণ হবে, 1 দিয়ে 41 কে গুণ হলে 41 হবে, 41 মিলে গেল কত টাকা? 21, ঠিক না? তাহলে আমরা 441 এর বর্গমূল পাইলাম কত? 21। তাহলে কটা কি? প্রস্থ, তাই না? সুতরাং প্রস্থ পাইলাম, সুতরাং প্রস্থ 21 মিটার। এই তো সুতরাং একদম ইজি অঙ্ক, আশা করি বুঝতে পেরেছি। এখানে জটিলতা কিছু নাই, একদম আমরা ধাপ এক এক ধাপে প্রশ্ন থেকে প্রশ্ন বুঝে উত্তরটা কি হবে, আমার উত্তরের মধ্যে তথ্য কি আছে সেটা ভালো করে বুঝে আমরা ধাপে ধাপে করলাম, তাই না? ঠিক আছে, এবার আমরা শেষ অঙ্কটা করব। গ নম্বর ফিরে যাবে, কেমন? তাহলে মুছে দেই। এটা মুছে দেই। হ্যাঁ, এবার আমরা গ নম্বরে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং টার্ম বলতে পারো। তোমরা ভবিষ্যতে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম বড় বড় দালান বিল্ডিং তৈরি করবে,
এইগুলির জন্য আজকের অঙ্কগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। এগুলি তোমাদের ভিত্তিভূমি। এখন যদি মনোযোগ দিয়ে না পড়ে সেটা ভুলে যাবে, বুঝতে পারবে না, শূন্য স্থান পূরণ করা যাবে না। এই জন্য যে ক্লাসে পড়াশোনা সেই ক্লাসেই তোমাকে তোমার মেধার যে শূন্য জায়গায় এটা পূরণ করে নিতে হবে। যে আমরা ঘর নির্মাণ করা করতেছি, একটি ঘর আছে, এখানে বলতেছে 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস, তোমরা ঘরের মধ্যে যে টাইলস বসায় সেটা তো দেখেছো, ওগুলি কিরকম বর্গাকৃতির না, টাইলসগুলি বর্গাকার। এরকম একটি টাইলসের হিসাব দেওয়া আছে 50 সেন্টিমিটার বর্গাকার, অর্থাৎ তার সাইডের দৈর্ঘ্যটা হবে 50 সেন্টিমিটার। লক্ষ্য করো, 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা ওই বর্গাকারে ঘরটির মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? এটা তুমি তোমাদের ঘর আছে, একটা ঘর তৈরি করবে, ওই ঘরটার সাইজটা মেপে কয়টা টাইলস লাগবে ইঞ্জিনিয়ার লাগবে না। ইঞ্জিনিয়ারের কাজ তুমি নিজে ঘরের মধ্যে বসে করতে পারবে। আমার ঘরটা এই সাইজের, দৈর্ঘ্য প্রস্থ এরকম আছে অথবা বর্গাকৃতি, এখন আমি এই সাইজের 25 সেন্টিমিটার বর্গাকার কতগুলি টাইলস যদি আমি ক্রয় করি, কয়টা টাইলস আমার এই ঘরের মধ্যে লাগবে? এটি ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার দরকার নেই, নিজেই তৈরি করে হিসাবটা দিয়ে দিতে পারে। সেই হিসাবটা আমরা ইঞ্জিনিয়ারিং হিসাবটা করে দেব, একদম সহজ। তো লক্ষ্য করো, আমরা এখানে দুটো জিনিস লক্ষ্য করব, একটা হচ্ছে যে টাইলসের হিসাব আর একটা হচ্ছে ঘরের হিসাব। দুটো হিসাব লাগবে, কারণ ওই ঘরের মধ্যেই তো আমরা টাইলসটা বসাবো, এই জন্য দুটো সাইড হিসাব করতে হবে। তাহলে এই সাইডগুলা বিবেচনা, প্রথম আমরা কি করব, ঘরটার হিসাব করব। ঘরটা ক্ষেত্রফল কত? ঘরের সাইড বলতে একটা হচ্ছে ঘরের ক্ষেত্রফল আর একটা হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। এই দুটো জিনিস বের করতে পারলেই আমার একদম কমপ্লিট। তাহলে ঘরের ক্ষেত্রফল আমি কোন ঘরে টাইলস বসাবো? এখানে উল্লেখ আছে যে বর্গাকার ঘরটি হবে যে কি, এই বর্গাকার ঘর আমার দেওয়া আছে। বর্গাকার ঘরের হিসাব এখানে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। লক্ষ্য করো, একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। একদম এই তথ্য থেকেই আমরা হিসাবটা নেব। তাহলে হিসাবটা নিতে গেলে আমার খ নম্বরে কি বের করেছিলাম, এবার ক্ষয়ের সাথে রিলেশন আছে। ক্ষয়ের মধ্যে কি, ক্ষয়ের মধ্যে নিয়েছিলাম যে আমরা প্রস্থ বের করেছিলাম। তাহলে আমরা গণনা করা যদি করতে যাই, তাহলে আমরা খ হতে পাই কি পাই, খ হতে পাই যে এই প্রস্থ কত পাইলাম, খ হতে প্রস্থ পেয়েছিলাম আমরা, এখান থেকে বের করতে পারি। খ হতে প্রস্থ পাইলাম কত আমরা, 21 মিটার। সুতরাং দৈর্ঘ্য কত হবে, সেখানে তো দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে 21 গুণ 3, দ্যাট ইজ 63 মিটার। এটা হবে দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা পেয়ে গেলাম, তাহলে ওই আয়তকার ঘরের হিসাব, হ্যাঁ, সুতরাং এখানে ক্ষেত্রফলটা আপাতত বের করবো না, কারণ পরিসীমার কথা বলা হচ্ছে। এখানে পরিসীমার কথা বলা হচ্ছে, আয়তাকার ঘরের পরিসীমার সাথে বর্গাকার ঘরের পরিসীমার হিসাব বের করতে বলছে, সম্পর্ক দেওয়া আছে। এই জন্য আমরা এখান থেকে পরিসীমাটা বের করতে হবে। একটু আমরা বলেছিলাম, মনে আছে যে পরিসীমার নিয়মটা কি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 4টা সীমা, পুরো সীমানা। পরিসীমা বলতে একটা এলাকার চতুর্দিকের সীমানাটা হচ্ছে পরিসীমা। আমরা এখানে সেটাই বের করব। তাইলে আমরা আয়তাকার ঘরটি পরিসীমা, আয়তাকার ঘরটি পরিসীমা পাই কত, পরিসীমার সূত্রটা কি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ।
দৈর্ঘ্য কত পাইলা 63 যোগ প্রস্থ প্রস্থ কত পাইলা 21 তাহলে মিটার সমান হিসাবটা করো 2 গুণ 65 আর 21 যোগ হবে এই যোগটা আগে হবে তাহলে কত হবে 3 থেকে 4 8 তাহলে 84 হবে এত লিখে ঠিক আছে 3 থেকে 4 হয় 6 দিয়ে 8 হবে সমান গুণ করি 4 দুগুণে 8 8 দুগুণে 16 168 মিটার পাইলাম কিসের এটা আয়তাকার ঘরের পরিসীমা পেলাম তাই না লক্ষ্য করো আয়তাকার ঘরটির পরিসীমার সাথে একটা সম্পর্ক দেওয়া আছে আয়তাকার ঘরের পরিসীমার সাথে আমার বর্গাকার ঘরের পরিসীমা তুলনা করেছে সম্পর্ক স্থাপন করেছে তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে কি পায় বর্গাকার ঘরের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা যেটা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সেটা এটা প্রশ্নের মধ্যে বলা আছে সেইভাবে আমরা এই বর্গাকার ঘরের পরিসীমাটা পেয়ে গেলাম একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে বর্গাকার ঘরের ক্ষেত্রফল বের করে পরিসীমা থেকে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করে নিয়েছি এটা একটু আগে আমরা আলোচনা করেছি এখনো সেই কাজটা আবার করতে হবে এখানে সেটা কি বর্গাকার ক্ষেত্রটির পরিসীমা থেকে একটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নেব তাহলে এইটা হলো বর্গাকারের পরিসীমা মানে কি বর্গাকার করে 4টি বাহুর দৈর্ঘ্যের মান হচ্ছে 168 মিটার 4টা বাহুর দৈর্ঘ্য তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত 4 দিয়ে ভাগ হবে সুতরাং বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য হবে কত সমান 168 ভাগ 4 হ্যাঁ অর্থাৎ এইটাকে 4 দিয়ে ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্যের মান বের হয়ে যাবে 4 দিয়ে যদি 168 ভাগ করে 4 4 16 4 দুগুণে 8 একদম এক বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 42 মিটার তাহলে তোমরা একটু আগে আমরা দেখেছি একটা বর্গাকার ক্ষেত্র যার একটা বাহুর দৈর্ঘ্য যদি 42 মিটার হয় তাহলে এইটা যদি 42 মিটার হয় এইটাও 42 হবে তাই না সব দিকে সমান যেই তো বর্গাকৃতি করেছে তাহলে 42 42 তার ক্ষেত্রফলটা এখন বের করে নেব তাহলে আমরা এগুলো বুঝতে পেরেছো উপরের এই দিকে জায়গা একটু কম আমরা পুরোটা মুছে দেই হ্যাঁ উপরেরটা একটু মুছে আমরা জায়গা করে নিলাম লক্ষ্য করে এখানে কত পেলাম আমরা পরিসীমা একটা বাহুর দৈর্ঘ্য পেলাম যে 42 মিটার তাহলে সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে এই যে বাহুর দৈর্ঘ্যটা যেটা পেলাম তাকে স্কয়ার করতে হবে এইটা হলো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার তাহলে 42 স্কয়ার এককটা কি হবে ক্ষেত্রফলের এককটা কি হবে বর্গ মিটার তাহলে 42 স্কয়ার মানে কি 42 গুণ 42 কত হবে গুণটা করে নাও শর্ট করে তোমরা তো গুণের বেলায় আমার থেকে স্মার্ট আজকাল তো হাতে করো না একদম ইলেকট্রনিক ডিভাইস দিয়ে চাপো দেবও পারো চাপলে হলো আমরা গুণটা করি 2 গুণে 4 4 দুগুণে 8 একবার বাদ গেল তাহলে 4 দুগুণে 8 4 16 4 8 16 17 তাহলে 1764 পেলাম আমরা মিলছে তো তোমাদের সাথে 2 গুণে 4 4 দুগুণে 8 কিভাবে 4 দুগুণে 8 4 16 4 8 16 6 1 17 ওকে ঠিক আছে 1764 তাহলে আমরা পেলাম 1764 বর্গ মিটার এইটা আমরা যে ঘরে টাইলসটা বসাবো সেই ঘরের হিসাবটা পেয়ে গেল এবার আমরা টাইলসের হিসাবটা বের করব এটা মুছে দিলাম কেমন এবার টাইলসের হিসাব কি দেওয়া আছে 50 সেন্টিমিটার বর্গাকার তাহলে 50 সেন্টিমিটার
বর্গাকার টাইলস সমান, যেহেতু আমরা উপরের কাজগুলি মিটারে করেছি, এইটা আছে সেন্টিমিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে আমরা কনভার্ট করব। কিভাবে করব? মিটারকে সেন্টিমিটারকে 100 দিয়ে যদি ভাগ করি, এটা কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। কেন? আমরা জানি 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই না? 100 থেকে আসলে যে সেন্টিমিটারকে মিটার নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। এখানে 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে যদি ভাগ করি 0.5 মিটার ভাগ করে টিপলে তো বুঝতে পারবে 0.5 মিটার। এটা হলো বর্গাকার টাইলসকে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিলাম। হ্যাঁ, একটা বর্গাকার টাইলস 5 মিটার, তার মানে কি বর্গাকার টাইলসের একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার। তাহলে ওই টাইলসের একটা ধার যখন পাবো, যেহেতু এটা বর্গাকার, তাহলে তার ক্ষেত্রফল এটার মতো হবে। সুতরাং টাইলস এর ক্ষেত্রফল, যেহেতু এটা বর্গাকার, হ্যাঁ, ক্ষেত্রফল কত হবে? 0.5 স্কয়ার বর্গ মিটার। ইজি না? কত হবে বলো তো? 0.5 স্কয়ার। এটাকে যদি আমরা স্কয়ার করি কি হবে? টিপলে বুঝতে পারবে। তাহলে কত হবে? 0.25 বর্গ মিটার। 0.5 স্কয়ার মানে 25 বর্গ মিটার। তাহলে আমরা দুটো ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখানে পাইলাম ঘরের ক্ষেত্রফলটা, এখানে পাইলাম টাইলসের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা শেষ পর্যায়ে বের করব কয়টা টাইলস লাগবে। তাহলে সুতরাং টাইলস লাগবে, সোজা কথা লিখে দিলাম। টাইলস লাগবে কতটি? টাইলস লাগবে হলে এই টাইলসের ক্ষেত্রফল দিয়া ঘরের ক্ষেত্রফলকে ভাগ করে দিলে চলবে। একদম টাইলসের ক্ষেত্রফল দিয়া ঘরের ক্ষেত্রফলকে ভাগ করলে টাইলসের সংখ্যা পাওয়া যাবে। এত টি, এখানে টি লিখবে, এত টি লাগবে। এবার হিসাব করে দেখো কত। এই কাজটা তোমাদের জন্য রইল, ছোট্ট একটা কাজ। এটা হিসাব করে তোমরা বের করে যেটা পাবে সেটা দিতে হবে। অর্থাৎ ওই ঘরটা টাইলস দ্বারা মোড়াতে হলে এতটি টাইলস দরকার হবে। এইটা হিসাব করে যতটি পাবে ততটি টাইলসের দরকার। তো শিক্ষার্থীরা, এতক্ষণ অনেকক্ষণ সময় নিলাম। তোমরা বাসায় বসে যথাসময়ে কাজগুলি করবা এবং ভিডিওগুলি ভালো করে দেখবা। যদি কোনো লাইন, কোনো অংশ বুঝতে না পারো, বারে বারে ভিডিওটা সেই অংশটা ভালো করে দেখার চেষ্টা করো। এবং তোমার কাছে যে পাঠ্য বইগুলি আছে, এইটার অনুরূপে যে অঙ্কগুলি থাকবে সেগুলি তুমি প্র্যাকটিস করো। আমি যদি ওই চ্যাপ্টার থেকে তোমাকে 2টি অঙ্ক করা বা 3টি অঙ্ক করা, তুমি তার 3 গুণ অঙ্ক বসাই করতে পারো। এগুলো অত্যন্ত সহজ হিসাব। নিজেকে পরিশ্রম দাও এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাইরে বের হলে তোমরা মাস্ক পরবে, হাত স্যানিটাইজার দিয়ে সবসময় পরিষ্কার রাখবে। নিজেকে সেভ করো। নিজেকে সেভ করাটা হচ্ছে একমাত্র ঔষধ, ভ্যাকসিন যেটাকে বলি। বর্তমানে ভ্যাকসিন হচ্ছে নিজেকে সেভ রাখা। কীভাবে সেভ রাখবা? হাত মুখ একটু বাইরে গেলেই এসে হাত মুখ ধুয়ে নিবা। প্রয়োজনে বাইরে থেকে বেশিক্ষণ করে কোনো গানে যাচ্ছ, প্রয়োজনে সেখান থেকে এসে পারলে গোসল করে নিবা, পরিষ্কার রাখা। মোট কথা নিজেকে অল টাইম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, না হয় আমাদের সমূহ বিপদ। দেখতেছো তো আজকে মাসের পর মাস সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা আমাদের মধ্যে জেঁকে বসেছে। জানি না কোন দিন আমরা আমাদের স্কুল ক্যাম্পাসে পাবো। তো সবাই ভালো থাকো, সবাইকে আবার সুস্থভাবে আমরা যেন পাই, এই দোয়া রেখে আজকের পাঠ এখানে শেষ করছি। ভালো থাকো।
ধন্যবাদ। দোয়া রাখবেন।